গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। নুরি বাড়ি এসে নিজের ঘরে শুয়ে আছে শ্রেয়সী। বারবার কলেজের সেই লোকটার প্রতিচ্ছবি মনে পড়ছে। কতই না বোকা শ্রেয়সী। লোকটার সামনে কেমন বোকার মতো আচরণ করেছে। এখন সেগুলো ভাবলেই শ্রেয়সীর নিজের উপর রাগ লাগে। শ্রেয়সীর ভাবনার মাঝে দরজা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। তারপর বলে, শ্রেয়সী আসবো? ভাবি আসো। আসো তা আবার জিজ্ঞেস করা লাগবে? তোহা হেসে ভেতরে ঢুকে শ্রেয়সী বিছানায় উঠে বারবার ভাবুক হয়ে বসে। শ্রেয়সীর সামনে খাবারের প্লেট রেখে বলে, তো আজ অনুষ্ঠান কেমন উপভোগ করলে? বলে না তো। অনেক ভালো। কিন্তু আবার কি? শ্রেয়সী এবার একটু মন খারাপ করে বলল, আব্বুর কিনে দেওয়া নতুন নুপুরটা হারিয়ে গেছে। কত করে খুঁজেও পেলাম না ভাবি। কিভাবে? যখন স্টেজে ছিলাম তখন ছিল, কিন্তু নেমে আসার পর আর দেখি নেই। ইরু আর আমি কত খুঁজলাম, ম্যামকেও বলেছি, তবে পাইনি। এখন আব্বুকে বললে আব্বু কষ্ট পাবে। ধুর বোকা, আব্বু কিছুই বলবে না, কারণ আব্বু জানে আমাদের শ্রেয়সী ইচ্ছে করে হারায়নি। কথাটা বলে তোহা হাসলো। তার সাথে সিয়ামের বিয়ের পর ভেবেছিল তার শ্বশুর বাড়ি কেমন হবে, তার ননদ দেবর কেমন হবে, সব কিছু ভেবে ভয় পেত। কারণ তার বড় বোনের শ্বশুরবাড়ির লোক খুব খারাপ। তার বোনের গায়ে তার দুলাভাই হাত তুলত। কিন্তু এই বাড়িতে আসার পর তোহার ভাবনা কেটে গেছে। আলতাফ শেখ আর খাদিজা খাতুনের মতো শ্বশুর শাশুড়ি নামক বাবা মা পেয়ে সে গর্বিত। আর শ্রেয়সীকে নিজের আপন ছোট বোনের মতো দেখে। শ্রেয়সীর ছোট্ট একটা ভাই আছে, সায়ান, বয়স 10 এবং কৌঠায়, তবে এখনও বাচ্চা, ক্লাস 4-এ পড়ে। সেও ভাবে বলতে পাগল। তোহা নিজেকে ভাগ্যবতী মনে করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়ে। প্রবল ঠান্ডা, স্নিগ্ধ বাতাস চারিপাশে, পাখিরা উড়ছে আকাশে। চট্টগ্রাম বন্দরের নির্দিষ্ট একটা জাহাজের একদম কিনারা দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট কমান্ডার মেহরাজ মির্জা। সামনে নীল সমুদ্রের উত্তাল জলরাশি। মেহরাজের পরনে সাদা রঙের শার্ট, কাঁধে ব্যাজ লাগানো, হাতেও ব্যাজ, মাথায় থাকা টুপি হাতে রাখা, পায়ে পালিশ করা কালো বুট। ঈগলের চোখে তাকিয়ে দেখছে চারিপাশ নিখুঁতভাবে। বেশ কিছুক্ষণ চারপাশ টহল দিয়ে জাহাজের কেবিনের দিকে হাঁটা ধরতেই একজন সাব লেফটেন্যান্ট এসে দাঁড়ায় মেহরাজের সামনে। মেহরাজ সালাম দিলে সে উত্তর দেয় সালামের। তারপর লোকটা মেহরাজের সাথে হেঁটে আবারও জাহাজের কিনারায় এসে দাঁড়ায়। প্রবল বাতাসে মেহরাজের চুল উঠছে। লোকটা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার ছুটিতে যাবেন না এবার? কিসের ছুটি? এই মিশন সাকসেসফুল হওয়ার পর প্রতি প্রায় 3 মাসের ছুটি দেওয়ার কথা ছিল, সেটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর আমার বিয়ের পারমিশনও দিয়ে দিচ্ছে। আপনি কবে বিয়ে করবেন স্যার? মেহরাজের সামনে থাকা ছেলেটার নাম অনয়। ছেলেটা বেশ হাসিখুশি মিশুক প্রকৃতির। মেহরাজ যদি গম্ভীর চুপচাপ প্রকৃতির, তবুও অনয় তার বেশ ভালো লাগে। সবাইকে সম্মান করে ছেলেটা। মিশনে থাকাকালীন মেহরাজের সাথে যোগাযোগ হয় অনয়ের প্রথম এমন বড় একটা মিশন ছিল মেহরাজের টিমের সাথে। অনয়ের কথায় মেহরাজের প্রতি উত্তর করে না, কিন্তু মনে পড়ে যায় প্রায় 8 মাস আগে তার বিয়ে করে ফেলে রেখে আসা মেয়েটার কথা। নামমাত্র স্ত্রী ছিল তার, মুখটা দেখার সুযোগও হয়নি। সে কি এখনো আছে? নিজের ভাবনায় মেহরাজ নিজেই বিরক্ত হয়। এই 8 মাসে একবারও ছুটি পেয়েছিল বিশেষ কোনো ডেতে, তবে মেহরাজ ছুটি গ্রহণ করেননি। কিন্তু এবার অনেকদিন পর বাড়িতে যাবে। কতদিন হয়ে গেল বাড়ির সাথে তার যোগাযোগ হয় না। বিকেল 5:30। ইরুর সাথে রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটছে আর ঝালমুড়ি খাচ্ছে শ্রেয়সী। ইরু হলো শ্রেয়সীর ছোটকালের বান্ধবী। আর বরাবরই ইরু শ্রেয়সীকে সবসময় প্রোটেক্ট করে সব খারাপ জিনিস হতে তাই শ্রেয়সীর ভীষণ ভালো লাগে ইরুকে। হাঁটতে হাঁটতে ইরু বলে, মোস্তফা স্যার কি পড়াতে বুঝতে পারছি না। ফিজিক্সের আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। স্যারকে বলেও লাভ হচ্ছে না। কি করব বল তো শ্রেয়সী? শ্রেয়সী গালে থাকা ঝালমুড়ি চিবোতে চিবোতে বলল, মাস গেলে 3000 টাকা দিতে হচ্ছে, কিন্তু স্যার ভালো পড়াচ্ছে না। আবার ফেল করলে বলবে ব্রেড ভালো না। আব্বুকে আজ বলবনি খুলে, স্যার পাল্টাতে হবে। আমিও তাই ভাবছি। বাড়িতে গিয়ে আগে ভাইয়াকে বলবো, কারণ মোস্তফা স্যারের কাছে ভাইয়া ভর্তি করাইছিল।
তারপর ভাইয়া কি বলে শুনে আব্বুকে বলবো। আচ্ছা আমাকে জানাস কি বলে আঙ্কেল। আচ্ছা। শ্রেয়সী আর ইরু হেঁটে এসে থামে রিক্সা স্ট্যান্ডে। তারপর রিকশায় উঠে বসে। তাদের বাড়ি থেকে বেশ 15 মিনিট লাগে মোস্তফা স্যার এর কাছে পড়তে আসতে, তাই রিকশাতে করেই আসে। কিন্তু আবার ফুটপাত ধরে বেশ খানিকটা গলির রাস্তায় যেতে হয়, কিন্তু সেখানে রিকশা যায় না। রিকশায় বসার পর রিকশা চলতে শুরু করে। ইরু ব্যাগ থেকে মোবাইলটা বের করে আজকের কলেজের তোলা ছবিগুলো দেখতে শুরু করে। তারপর হঠাৎ একটা ছবিতে চোখ যেতেই ইরু বলে, শ্রেয়সী দেখ, স্টেজে তোলা বেশ কয়েকটা ছবিতে প্রধান অতিথি তোর দিকে আর চোখে তাকিয়ে আছে। কথাটা বলে ইরু ছবিটা জুম করে শ্রেয়সীকে দেখায়। কলেজে থাকা অবস্থাতেই শ্রেয়সী লক্ষ্য করছিল কেউ তাকে দেখছে, বিশেষ করে তার প্রথম দেখায় ক্রাশ খাওয়া লোকটা। কিন্তু শ্রেয়সী যতবার তাকিয়েছে ততবার দেখেছে লোকটা অন্য কারোর সাথে কথা বলছে। ইরু শ্রেয়সী যে কিছু বলতে না দেখে নিজেই আবার বলে, যাই বলিস অফিসারটা কিন্তু সেই হ্যান্ডসাম। মাইমুনা তো কথা বলতে গিয়েছিল এক ফাঁকে, যে অন্তত নামটা জিজ্ঞেস করবে, কিন্তু পাত্তা দেয়নি মাইমুনাকে, কারণ লোকটি বুঝেছিল মাইমুনা পাগল। যেখানে তার বুকের নেম প্লেটে স্পষ্ট লেখা মেহেরাজ। এতক্ষণ ইরুর বলা কথাগুলো চুপচাপ শুনলেও হঠাৎ শ্রেয়সীর বুকের ভেতর পুরনো ব্যথা শুরু হয় মেহেরাজ নামটা শুনে। মনে পড়ে সেদিন বিয়ের কথা, যখন কবুল বলার সময় নিজ স্বামীর নামটা শুনেছিল মেহেরাজ। মাথায় লম্বা ঘোমটা থাকা মুখটা আর দেখা হয়নি শ্রেয়সীর। তবে সেসব তো অনেক এখন অতীত। আর কিসের কি ভাবছে? একজন সৎ মানুষ কি বিয়ের 2 দিন পরে একটা মেয়েকে ডিভোর্সের মতো কলঙ্ক দিতে পারে? নিশ্চয়ই পারে না। সেখানে কলেজের প্রধান অতিথি তো বিশাল নামকরা একজন মানুষ, সে নিশ্চয়ই তার প্রাক্তন স্বামীর মতো না। নাম এক হলেই কি চরিত্র এক হয়? 8:30টার দিকে অফিসের দেওয়া নিজের পার্সোনাল গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মেহেরাজ। কতদিন পর বাড়িতে যাচ্ছে, আরও আগে বের হতো, তবে একটু শপিং হয়ে গিয়েছিল তাই দেরি। মেহেরাজের অফিস থেকে বাড়ির দূরত্ব 2.5 ঘন্টা, যদি জ্যাম থাকে তাহলে আরও দূর। এই 2.5 ঘন্টার রাস্তা 8 মাস পর পার করছে মেহেরাজ। যদিও সেদিন মায়ের উপর রাগ করে বলেছিল বিয়েটা সে মানে না, তবে একটা স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক কি অস্বীকার করা যায়? তাই মেহেরাজও অস্বীকার করবে না। মেয়েটার জন্য অনেক খুঁজে 3টে শাড়ি নিয়েছে, যদিও জানে মেয়েটাকে কেমন দেখতে, তবে এটা জানে মেয়েটার হয়তো অনেক অভিমান জমেছে তার ওপর। রাত 1:25 মির্জাবাড়ির মেইন গেটের সামনে এসে দাঁড়িয়েছে একটা কালো রঙের প্রাইভেট। দারোয়ান গাড়ির দিকে এগিয়ে যেতেই মেহেরাজ জানালার কাঁচ নামিয়ে দেয়। দারোয়ান মেহেরাজকে চিনতে পেরে সালাম দেয়, তারপর গিয়ে বিশাল গেটটা টেনে খুলে দেয়। মেহেরাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে। বিশাল এরিয়া নিয়ে মির্জাবাড়ি। হাসান সাহেবের অনেক শখের বাড়ি। নিজের কর্মজীবনে তিল তিল করে গড়ে তুলেছে বাড়িটি। দোতলা বিশিষ্ট বাড়িটা অসম্ভব সুন্দর। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই বিশাল ডাইনিং, এক পাশে রান্নাঘর, রান্নাঘরের পাশ ঘেঁষে পরপর 2টো বেডরুম, তারপরে একটা লাইব্রেরি রুমের পাশ দিয়ে দোতলা ওঠার সিঁড়ি। দোতলায় উঠতেই পরপর 3টা ঘর, 3 নম্বর ঘরের পাশ দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। নিলয় সাহেবের 2 ছেলে, বড় ছেলে মেহেরাজ মির্জা আর ছোট ছেলে ইভান মির্জা। ইভান কানাডাতে ডাক্তারি পড়েছে, দেশে আসতে বললে একটা কথাই বলে ডিগ্রি নিয়েই ফিরবে, তার আগে না। নাহিদা খাতুন খুব কাঁদেন নিজের 2 ছেলে দুজনের হাতের বাইরে। একজন তো সমুদ্রে গেলে মাসের পর মাস খোঁজ থাকে না, আর একজনকে কল দিলেও মাঝে মাঝে পাওয়া যায় না। মেহেরাজ বাড়ির সদর দরজায় এসে কলিং বেল চাপে বেশ কয়েকবার। গম্ভীর মুখখানা শান্ত সমুদ্রের ন্যায়। মনের ভেতরের কথা কারোর পড়ার সাধ্য নেই। বেশ কিছুক্ষণ কলিং বেল চাপার পর বাড়ির কাজের মহিলা রহিমা খালা চোখ ডলতে দরজা খুলে দিয়ে বলে, কে? কথাটা বলে সামনে লম্বা চওড়া সুপুরুষ মেহেরাজকে দেখে চিনতে একটু অসুবিধা হয় না রহিমার। সাথে সাথে চিল্লিয়ে বাড়ির মাথায় করে কই সবাই বড় ভাইজান বাড়িতে আইছে। খালাম্মা ঘুমাইছেন? কই আপনি? কথাগুলো চিল্লিয়ে বলতে বলতে ভেতরে চলে যান। মেহেরাজও বাড়ির ভেতর ঢুকে হাতে থাকা লাগেজটা নিয়ে। রহিমার এই মাঝরাতে বাড়ি মাথায় তুলে চিল্লানো দেখে নিলয় মির্জা, নাহিদা খাতুন, শারমিন খাতুন, হাসান সাহেব সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে।
হাসান সাহেব রহিমাকে কিছু বলে ধমক দিতে যাবে, তার আগেই শারমিন খাতুন ছুটে গিয়ে মেয়েরাজের সামনে গিয়ে বলতে শুরু করে, দাদু ভাই তুই বাড়িতে ফিরছিস? কতদিন তোরে দেখি নাই, একবারও কি মনে পড়ে নাই আমারে? কথাটা বলে চুমু দিতে থাকে মেহেরাজের মুখে। মেহেরাজ সবার সাথে গরুগম্ভীর হলেও তার দাদির সাথে সে বেশ হাসিখুশি। নাহিদা নিজের ছেলেকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সেদিন মেহেরাজ চলে যাওয়ার পর কতবার মেহেরাজকে কল করেছে, তবে মেহেরাজ ধরেনি। আর আজ কতদিন পর ছেলেটাকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছেন তিনি। বেশ খানিকক্ষণ পর মেহেরাজ নাহিদা খাতুনকে ছাড়িয়ে নিজের বাবা আর দাদার পায়ে সালাম করে। যদিও নিলয় মির্জা নিজের ছেলের উপরে রাগ, তবে তা প্রকাশ করল না, কারণ ছেলেটা সবেমাত্র বাড়ি ফিরেছে। প্রতিদিনের মতো আজকেও ফজরের আজানের পরপরে মায়ের ডাকে ঘুম ভাঙে শ্রেয়সীর। ওয়াশরুমে থেকে অজু করে এসে নামাজ পড়ে নেয় মায়ের সাথে। নামাজ শেষে শ্রেয়সী পড়তে বসে আর খাদিজা খাতুন চলে যান রান্নাঘরে। নিত্যদিনের মতো আজ ও রান্নাঘরে এসে দেখেন তোহা মাথায় ওড়না দিয়ে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। খাদিজা খাতুন কতবার তোহাকে নিষেধ করেছে এত সকালে রান্নাঘরে না আসতে, তবে কে শোনে কার কথা। তোহা খাদিজা খাতুন আসার আগেই রান্নাঘরে এসে হাজির হয়েছে। খাদিজা খাতুন বেশ খুশি এখন বৌমা পেয়ে। বৌমা তো নয়, পুরো মেয়ের মতো। আলতাফ শেখ ভোরবেলা নামাজ পড়ে হাঁটতে বের হন প্রতিদিন। ডায়াবেটিস আছে তার প্রতিদিন সকালে হেঁটে নিয়ন্ত্রণ রাখে। তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে বাজারে চলে যান। বাজারে বিশাল মুদিখানার ব্যবসা আছে আলতাফ শেখের। প্রায় 15 জন কর্মচারী কাজ করে সেখানে। তারপর সিয়ামও গিয়ে বসে দোকানে। দুই বাপ ছেলের আয়ত্তে বাজারের নামকরা দোকান হয়ে উঠেছে তাদের। ঘড়িতে 8টা বাজতে শ্রেয়সী পড়ার টেবিল থেকে উঠে পড়ে। ওয়াশরুমে কলেজ ড্রেস পরে বের হয়, কালো বোরকার সাথে সাদা হিজাব। বোরকার হাতে কলেজের ব্যাজ, গলায় আইডি কার্ড ঝুলিয়ে নেয়, মুখে কালো অন টাইম মাস্ক। শুধু টানা চোখ জোড়ায় দেখা যাচ্ছে শ্রেয়সী। যদিও আজ ক্লাস নেই, তবে ম্যাম যেতে বলেছে কালকের অনুষ্ঠানে তাদের উপর খুশি হয়ে প্রিন্সিপাল কিছু উপহার দেবে আজ। শ্রেয়সী ঘর থেকে রেডি হয়ে বের হয়। কহাবার টেবিলে বসে আছে সিয়াম, তোহা, সায়ন ও আলতাফ শেখ। শ্রেয়সী এগিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে সালাম দেয়। শ্রেয়সীর সালামের প্রতি উত্তর করে আলতাফ শেখ মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে পাশের চেয়ারে। শ্রেয়সী খেতে চায় না, তবে বাবা আর ভাইয়ের কারণে চুপচাপ সকালের নাস্তা করে ওঠে। তারপর সিয়াম সবার থেকে বিদায় নিয়ে শ্রেয়সীকে নিয়ে চলে ইরুদের বাড়ি পর্যন্ত। সেখান থেকে দুজনকে রিকশায় তুলে দিয়ে সিয়াম বাজারে যাবে, এটা সিয়ামের এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অনেক আদরের বোন তার। মির্জা বাড়ির সকলে খাবার টেবিলে বসে আছে। হাসান সাহেবের পাশে শারমিন খাতুন আর সামনাসামনি বসেছে নিলয় মির্জা। নাহিদা খাতুন নাস্তা এনে রাখছেন টেবিলের উপর। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো মেহেরাজ। পরনে ব্ল্যাক কার্গো প্যান্ট, এর সাথে অ্যাশ কালারের টি শার্ট। চোখ মুখ বরাবরের মতো গম্ভীর। মেহেরাজ নিচে এসে তীক্ষ্ণ চোখে চারপাশ একবার পরখ করলো, তবে কাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ল না। মেহেরাজ তেমন মাথা না ঘামিয়ে বাবার পাশে চেয়ার টেনে বসে পড়ল। নিলয় মির্জা গম্ভীরভাবে বসে খেয়ে যাচ্ছেন। মেহেরাজ সেদিকে খেয়াল করেননি। নাহিদা খাতুন সবার প্লেটে ডিম ভাজি আর কলিজা ভুনা তুলে দিলেন। তারপর রুটির প্লেট এগিয়ে দিলেন। সবাই খাচ্ছে। খেতে খেতে শারমিন খাতুন মেহেরাজকে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই, এবার কি কদিন থাকবি, নাকি হুট করেই যাবি? দাদির কথায় মেহেরাজ গালে থাকা খাবার টুকু চিবিয়ে দাদির দিকে তাকিয়ে স্মিত হাসি ঠোঁটে টেনে বলল, হুট করে ডিউটি না পড়লে যাব না দাদি। এবার 3 মাসের ছুটি হয়ে দিয়েছে। তুই তো প্রতিবারই বলিস, কিন্তু এই তো চলে যাস। না দাদি, এবার থাকবো। অনেক তো সমুদ্রে কাটালাম, এবার তোমাদের সাথে কিছুদিন কাটাই। মেহেরাজের কথায় খাদিজা খাতুন খুব খুশি হন। ছেলেটাকে এবার পছন্দের সব খাবারগুলো নিজ হাতে রান্না করে খাওয়াবেন পেট পুরে। সমুদ্রে কি খায় না খায়, মায়ের হাতের রান্নার কি স্বাদ পায়? মেহেরাজ খাওয়া শেষ করে উঠে বেসিংয়ে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। তারপর আবারও তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখে। না, রান্নাঘরেও নেই। মেয়েটা কোথায় তাহলে? কাল রাতে তো মনে করছিল ঘুমাচ্ছে, কিন্তু আজ কোথায়? মেয়েটা কি এখানে নেই?
মেহেরাজের মাথায় কথাটা আসলেও জিজ্ঞাসা করতে পারে না সরাসরি। তাই বুদ্ধি করে বাড়ির সকলের জন্য আনা উপহারগুলো দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘর থেকে নিয়ে চলে আসে। এতক্ষণে সবার খাওয়া শেষ। সোফায় বসে আছে খাদিজা খাতুনও রান্নাঘরে সব গুছিয়ে বাইরে আসলেন। মেয়েরাজ সোফায় বসে দাদার জন্য আনা পাঞ্জাবি, দাদির জন্য আনা জামদানি শাড়ি, মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য দামি পাঞ্জাবি সব শেষ তার বউয়ের জন্য আনা শাড়িগুলো বের করলো। মেয়েরাজের কেমন একটা লাগছিল বউয়ের কথা উঠাতে। মেয়েরাজের ভাবনার মাঝেই খাদিজা খাতুন বলে, আব্বা শাড়িগুলো কার? ভারী সুন্দর তো। মায়ের কথায় পিঠে মেয়েরাজের কথা বলতে কেমন লাগছিল, তাও শান্ত কণ্ঠে জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, তোমাদের বৌমার। মেয়েটা তো বাচ্চাদের মতো, এই রঙগুলো মানাবে। মেঘরাজের কথা শুনে যেন মির্জা বাড়িতে বোমা বিস্ফোরণ হলো। সবাই অবাক হয়ে একে অন্যকে দেখছে। খাদিজা খাতুন বারবার শুকনো ঢোক গিলছে। মেহেরাজের কথার পিঠে নিলয় মির্জা কিছু রাগী কণ্ঠে বললেন, বউ মানে? আমার বিয়ে করা বউ। মেহেরাজের সোজা কথা। মেহেরাজের স্বাভাবিক কণ্ঠ শুনে নিলয় মির্জা এবার নিজের রাগ সংবরণ করতে না পেরে বললেন, কিসের বউ তোমার? ফেলে রেখে চলে যাওয়ার সময় মনে ছিল না বউয়ের কথা? চলবে। নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।